নমস্কার বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে উৎসাহ প্রদান করেছেন আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে। এভাবেই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে আরও সবার মধ্যে ছড়িয়ে দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো মহাভারতের রাজনীতি। রাজনীতি এমন একটি প্রেক্ষাপট যেখানে মানুষ না চাইলেও কিন্তু রাজনীতি দ্বারা প্রভাবিত হয় এবং তার কর্মধারা দিয়ে রাজনীতি প্রভাবিত হয়। রাজনীতি নেই জীবনে এমন মানুষ পাওয়া খুব দুষ্কর, বা তার চিন্তাধারা কর্মধারা দিয়ে রাজনীতি প্রভাবিত হচ্ছে না, এটাও কিন্তু হয় না। আমার তো মনে হয় মানবজাতির ইতিহাসে পৃথিবীতে প্রথম যবে মনুষ্য জাতির আবির্ভাব হয়েছিল, রাজনীতি সেই সময় থেকে কিন্তু মানুষের জীবনে মিশে গেছে। মহাভারতেও কিন্তু প্রতিটি ছত্রে প্রতিটি পরতে ভীষণভাবে রাজনীতি এসেছে। রাজা ভরত প্রথম দিনে একটি রাজনৈতিক পরিবর্তন এনেছিলেন। কিভাবে? উনি যখন উনার সিংহাসনের জন্য উত্তরাধিকার চিন্তা করছেন, তখন উনি চিন্তা করে দেখলেন উনার 9টি পুত্র থাকা সত্ত্বেও হস্তিনাপুরকে সুরক্ষিত রাখতে পারবে সেই যোগ্যতা রয়েছে বরং তার কুলগুরুর ছেলে ভূমন্যুর মধ্যে। তাই কিন্তু তখন উনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে উনি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থ চিন্তা করে উনি ভূমন্যুকে দত্তপুত্র হিসেবে গ্রহণ করেন এবং তাকেই সিংহাসনের উত্তরাধিকার ঘোষণা করেন। এখানে কিন্তু একটি বিশাল বড় রাজনৈতিক পরিবর্তন কিন্তু হয়েছিল। প্রথম কুরুবংশের ধারায় মিশল এসে একটি ঋষিবংশের ধারা ভূমন্যু। তারপরে অনেকগুলি সিঁড়ি পার হয়েছে, রাজনৈতিক কোনো পরিবর্তন সেভাবে আর প্রভাব ফেলেনি ভারতের ইতিহাসে। আবার ভারতের ইতিহাসের রাজনীতির ইতিহাসটি আলোড়িত হলো কখন? যখন রানী সত্যবতীর আগমন ঘটল। অর্থাৎ যখন শান্তনু রাজার সত্যবতীর প্রতি প্রেমের ভাবের কারণে উনি সত্যবতীকে বিবাহের প্রস্তাব দিলেন, তখন সত্যবতীর পিতা দাশরাজা কিন্তু দুটি শর্ত রেখেছিলেন শান্তনুর সামনে। এক, যে শান্তনুর এবং সত্যবতীর পুত্রই যেন সিংহাসনের উত্তরাধিকার হন এবং এটা সুনিশ্চিত করতে হবে যে দেবব্রতর উত্তরাধিকার যেন কোনোভাবেই সত্যবতী বা তার পুত্রদেরকে ইগনোর করতে না পারে। এখানে কিন্তু দাশরাজা একজন কন্যার পিতা হিসেবে চিন্তা করেছিলেন তার কন্যার নিরাপত্তার জন্য। সেখানে উনি এতটা সূক্ষ্মভাবে বা এতটা দূরভাবে চিন্তা করেননি যে তার এই শর্তের কারণে মহাভারতের ইতিহাস কিভাবে পরিবর্তিত হতে পারে, বা উনি যদি সেটা ভেবেও থাকেন, উনার কাছে তখন প্রায়োরিটি ছিল শুধুমাত্র তার কন্যার নিরাপত্তা। একজন কন্যার পিতা হিসেবে উনি দেখলেন কি, অবশ্যই কুরুবংশ একটি শক্তিশালী প্রভাবশালী বংশ, সে বংশের রাজা শান্তনু পাত্র হিসেবে অবশ্যই যোগ্য, কিন্তু উনি তখন বৃদ্ধ হয়েছেন। একজন বৃদ্ধ রাজার স্ত্রী হিসেবে উনি কতদিন রানীর মর্যাদা পাবেন যদি পরবর্তীকালে শান্তনুর অনুপস্থিতিতে দেবব্রত রাজা হন এবং তার উত্তরাধিকাররা সত্যবতীকে অস্বীকার করেন প্রাপ্য সম্মান দিতে, বা সত্যবতী সন্তানদেরকে রাজ্য থেকে বিতাড়িত করেন বা যোগ্য মর্যাদা না দেয়। উনি শুধুমাত্র নিজের কন্যা এবং অনাগত নাতি নাতনিদের স্বার্থের চিন্তা করে সেখানে উনি শর্ত রেখেছিলেন, যার প্রভাব পরবর্তীকালে মহাভারতে ভীষণভাবে রাজনীতিকে চেঞ্জ করে দিয়েছিল। তারপরে আবার রাজনীতি আলোড়িত হয় কখন? যখন দেখি আমরা ধৃতরাষ্ট্রের বিবাহ সময়। এর আগে ধৃতরাষ্ট্রের পিতা বিচিত্রবীর্যের বিবাহের সময়ও কিন্তু একটি রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। কীরকম? যখন কাশীরাজ তার কন্যাদের স্বয়ম্বর সভার আয়োজন করেন, তখন কিন্তু তিনি হস্তিনাপুরকে আমন্ত্রণ জানাননি। আমার মনে হয় বিচিত্রবীর্য ছিলেন একজন অসংযমী পুরুষ। যে কোনো কন্যার পিতা তার কন্যার নিরাপত্তার চিন্তা করে কোনো অসংযমী পুরুষের হাতে কিন্তু কন্যাকে তুলে দেবেন না, সে যতই কুরুবংশের সন্তান হোক না কেন। কাজেই কাশীরাজ হতে পারে এক, যে বিচিত্রবীর্য সম্পর্কে চর্মকে হয়তো উনি জানতে পেরেছিলেন কোনোভাবে, যে সে একজন অত্যন্ত, তার জীবনটি ছিল অত্যন্ত উচ্ছৃঙ্খল। কাজে উনি কন্যার জামাতা হিসেবে উনি তার বিচিত্রবীর্যকে মন থেকে মানতে পারছিলেন না। আরেকটা হতে পারে, দেবব্রত বীরত্বের কাছে কখনো হয়তো কোনো কারণে কাশীরাজ হেরে গেছিলেন, তাই উনার ব্যক্তিগত আক্রোশ ছিল দেবব্রতর ওপরে, যার জন্য উনি দেবব্রতকে শুধুমাত্র অপমান করবার মনোবাঞ্ছা নিয়ে উনার স্বয়ম্বর সভায় কুরুবংশকে আমন্ত্রণ জানাননি। কিন্তু কাশীরাজ
যতই যাই করুক উনার বংশটি ছিল একটি ক্ষত্রিয় বংশ এবং শক্তিশালী বংশ। ভীষ্ম প্রতি মুহূর্তে কিন্তু চিন্তা করতেন কিভাবে হস্তিনাপুরকে উনার অবর্তমানেও সুরক্ষিত রাখা যায়। যতই উনার কাছে ইচ্ছা মৃত্যুর আশীর্বাদ থাকুক না কেন, উনি জানতেন একদিন তো উনাকে চলে যেতেই হবে। তখনও যেন হস্তিনাপুরের দিকে কেউ আঙুল তুলতে না পারে, কারণ হস্তিনাপুরকে নিয়ে দেবব্রত বা ভীষ্ম ছিলেন অত্যন্ত আবেগী। যখনই হস্তিনাপুরের স্বার্থের চিন্তা বা হস্তিনাপুর সিংহাসনের নিরাপত্তার প্রশ্ন এসছে, তখন কিন্তু হস্তিনাপুরে সিংহাসনে আসীন রাজার স্বার্থের পক্ষে ভীষ্ম থেকেছেন। তাতে উনার নিজের বিবেকের বিরুদ্ধে যেতে হলেও উনি কিন্তু পিছপা হননি। অর্থাৎ কারণ উনি প্রতিজ্ঞা নিয়েছিলেন সিংহাসনে আসীন রাজার মধ্যে উনি নিজের পিতার ছায়া দেখবেন। কাজে পরবর্তীকালে যতই অন্যায় উনার চোখের সামনে হোক না কেন, সেটা যেহেতু হস্তিনাপুরের সিংহাসনে আসীন রাজার সমর্থনে হতো, তাই কিন্তু উনি ওনার প্রতিজ্ঞার নাগপাশে আবদ্ধ হয়ে নিজের বিবেক বা ইচ্ছার বিরুদ্ধে হস্তিনাপুরের পাশে থেকেছেন। আর বিচিত্রবীর্যের সময় তো এমন কোনো পরিস্থিতি তৈরিই হয়নি। কাজে উনি হস্তিনাপুরের নিরাপত্তা সুরক্ষা চিন্তা করে উনি সত্যবতী মায়ের আদেশে বলতে পারেন, কারণ সত্যবতী মায়ের আদেশ ছাড়া ভীষ্ম কিন্তু কোনো পদক্ষেপ নিতেন না। উনি উনার মতামত সত্যবতীকে জানাতেন, সত্যবতীর মত পেলে তবেই উনি এগোতেন। উনি এতটাই কিন্তু সত্যবতীকে সম্মান দিয়ে রেখেছিলেন। তাহলে বলতে হবে দাসরাজা হয়তো মানুষ চিনতে ভুল করেছিলেন। উনার এই ভুল হওয়াটা অস্বাভাবিক না, কারণ উনি তখন বললাম না কন্যার পিতা হিসেবে ওনার চিন্তাকে প্রায়োরিটি দিয়েছেন। উনি দেবব্রতকে কতটুকু চিনতেন যে ভবিষ্যতে কী হবে না হবে উনি আগে থেকে বুঝে যাবেন। উনি তো সাধারণ মানুষের মতো চিন্তা করেছেন। যাই হোক, তো উনি তখন কাশী রাজ্যে যান এবং অম্বিকা এবং অম্বালিকাকে নিয়ে আসেন হরণ করে নিজের ভাইয়ের বিবাহের জন্য। সেই যুগে কিন্তু ক্ষত্রিয় রাজাদের বা ক্ষত্রিয় পুরুষদের কন্যা হরণ করা কিন্তু দোষণীয় ছিল না। সে বলাই হতো যদি নিজের ক্ষমতা বলে সে তার পছন্দের নারীকে হরণ করে নিয়ে আসে, তাহলে সেখানে যোগ্য মর্যাদা দিয়ে ওদের দাম্পত্য জীবন শুরু হতো। যদিও এখানে ভীষ্ম নিজের জন্য যাননি, এবং সেটা কিন্তু উনি সমবেত জনতার সামনে সেই স্বয়ম্বর সভায় দাঁড়িয়ে উনি বলে এসেছিলেন, আমি এখানে হরণ করতে এসেছি ঠিক কথাই অম্বিকা এবং অম্বালিকাকে, কিন্তু আমার পরিচয় এখানে আমি রাজা বিচিত্রবীর্যের প্রতিনিধি। আমি উনার অন বিহাফ অফ বিচিত্রবীর্য ভীষ্ম 3 কন্যাকে হরণ করে নিয়ে আসেন। যদি উনার এই পদক্ষেপে অজান্তেই কিন্তু উনি অম্বার জীবনটিকে পরিবর্তিত করে দিয়েছিলেন। পরবর্তীকালে অম্বার স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছিল। হ্যাঁ, অম্বিকা এবং অম্বালিকারও জীবন খুব স্বাভাবিক সরল ছিল না, তার কারণ বিচিত্রবীর্যের অংশংযমী জীবন। কন্যার পিতা হিসেবে কাশীরাজ যতই কন্যার নিরাপত্তা চিন্তা করে বিচিত্রবীর্যকে মেনে না নিক, কিন্তু নিজের ভাইয়ের দোষ ত্রুটি ভীষ্ম দেখতে চাননি বা দেখতে পাননি। ওনার কাছে কুরুবংশের উত্তরাধিকার, শক্তিশালী উত্তরাধিকার আনাটা বেশি জরুরি, প্রায়োরিটি পেয়েছিল। তাই উনি অম্বিকা বা অম্বালিকার ভবিষ্যৎ পরিণতি কী হতে পারে এতটা উনি চিন্তা করেননি। উনি ভাইয়ের বিবাহ দেন 2 কন্যার সঙ্গে। এইবারে যেহেতু অসংযমী জীবন ছিল বিচিত্রবীর্যের, তাই সে অপুত্রক অবস্থায় বিবাহ 7 বছরের মাথায় মারা যান। তখনও ওনার কোনো সন্তান হয়নি, অর্থাৎ সিংহাসন অরক্ষিত। তখন সিংহাসনে উত্তরাধিকার আনার জন্য মাতা সত্যবতীর বলে দেওয়া পন্থা হচ্ছে ব্যাসদেব, যাকে নিয়োগ প্রথার জন্য আমন্ত্রণ জানানো হয় হস্তিনাপুরে। এখানে আবার কিন্তু একটি রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়, অর্থাৎ সিংহাসনে উত্তরাধিকারের জন্য নিয়োগ প্রথার প্রয়োগ করা হয়। নিয়োগ প্রথা ছিল সেই সময় এমন একটি স্বীকৃত প্রথা, যেটাতে কিন্তু যে পদ্ধতিতে সন্তান হলে সেই সন্তান নিয়োগকারীর পরিচয় নয়, বিবাহিত দম্পতির পরিচয় বেড়ে উঠত। দেখুন, নিয়োগ প্রথা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করেছি, সেটি আপনারা আমার আগের ভিডিও অম্বিকা এবং অম্বালিকাতে পাবেন। আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আগের ভিডিওটি দেখুন। আপনাদের ভালো লাগবে এবং আপনারা জানতে পারবেন যে নিয়োগ প্রথা কী ছিল এবং সেটি কতটা এফেক্টিভ ছিল সেই যুগের ইতিহাসে। নিয়োগ প্রথারই একটি বলতে পারেন পরিবর্তিত রূপ কিন্তু এখনও আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেটি আপনারা এই ভিডিওতে শুনলেই বুঝতে পারবেন। আচ্ছা, এইবারে ব্যাসদেবের আশীর্বাদে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম হলো। আবারও কুরুবংশে মিশল ঋষিবংশের ধারা। আচ্ছা, এইবারে ধৃতরাষ্ট্রের বিবাহের সময় কিন্তু আবারও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হলো।
তাহলে দেখুন এই বিবাহ মাধ্যমটিকে কিন্তু বারবার, বিবাহ নামক রীতিটিকে বারবার রাজনৈতিক সম্পর্ক বা রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে ব্যবহার করা হয়েছে। কিভাবে বলছি একে একে। ধৃতরাষ্ট্রের বিবাহের জন্য ভীষ্ম নির্বাচিত করলেন গান্ধার কুমারী গান্ধারীকে। সেখানে প্রথম কারণটি অবশ্যই গান্ধার রাজ্য ছিল একটি শক্তিশালী রাজ্য এবং বর্তমান আফগানিস্তানের পূর্ব নাম গান্ধার, যেটি পাহাড়ি রাজ্য হওয়ার কারণে সেখানকার মানুষজন ছিলেন অত্যন্ত সক্ষম এবং কর্মঠ। কাজেই সেইখান থেকে যদি কোনো ক্ষত্রিয় রমণীকে আনা যায় কুরুকুলের বধূ হিসেবে, তাহলে তার যে সন্তান হবে সে অবশ্যই কুরুবংশের শক্তিশালী রক্তের ধারা যেমন পাচ্ছে, তাহলে গান্ধার বংশের ধারাও তো সেখানে মিশছে। অর্থাৎ উত্তরাধিকার যে হবে সে শক্তিশালী একজন অজেয় বীর তৈরি হবে। প্লাস ভীষ্মের সুদক্ষ চরের মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন যে গান্ধারীর কাছে শিবের আশীর্বাদ রয়েছে যে তিনি 100টি সন্তানের জননী হবে এবং সেই 100টি সন্তানই হবে পুত্র। অর্থাৎ হস্তিনাপুরের ভবিষ্যতে লোকবল বাড়বে যদি গান্ধারী এই বংশে আসে এবং তারা প্রত্যেকে কুরুবংশের সন্তান হওয়াতে কী হবে, কুরুবংশের সুরক্ষা সুনিশ্চিত হবে। সেখানে দাঁড়িয়ে ভীষ্ম এই চিন্তা করলেন এবং ধৃতরাষ্ট্র জন্মান্ধ হওয়া সত্ত্বেও গান্ধারীকে সেই জন্মান্ধ পুরুষের সঙ্গে বিবাহ দিলেন। সেখানে কিন্তু গান্ধারীর মনের কোমল যে বাসনাগুলি সেগুলি যতই আহত হোক না কেন, এখানে উনি গান্ধারীও কিন্তু রাজনীতির শিকার হলেন। এবং শুধু গান্ধারী নন, পুরো গান্ধার এবং পরবর্তীকালে পুরো কুরুবংশ এবং হস্তিনাপুর, পুরো ভারতবর্ষ এই রাজনীতির শিকার হয়েছিল। শকুনির মনের মধ্যে আক্রোশ হলো কুরুবংশের প্রতি। তিনি পরবর্তীকালে যে পদক্ষেপগুলি নিয়েছিলেন সেগুলো কিন্তু উনি একজন ভাই হিসেবে, একজন গান্ধার প্রেমিক হিসেবে নিয়েছিলেন। শকুনি কিন্তু ছিলেন গান্ধার বংশের রাজকুমার। ওনার মনে হয়েছিল ভীষ্মের এই রাজনৈতিক পদক্ষেপে কোথাও একটা গিয়ে শকুনির পিতা গান্ধার রাজ এবং গান্ধার রাজ্য এবং তার ভগ্নী গান্ধারীর আত্মসম্মান আহত হয়েছে। তাই তিনি পরবর্তী জীবনটি পুরোটাই উনি ব্যয় করেছেন কুরুবংশের ক্ষতি সাধনে এবং যার প্রভাবে কিন্তু হস্তিনাপুরের ইতিহাস পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, বলছিলাম না যে কোনো একটি মানুষের তাৎক্ষণিক চিন্তাধারাতে নেওয়া বা দূরদর্শীভাবে চিন্তা করা যে কোনো পদক্ষেপ কিন্তু সমসাময়িক রাজনীতিকে এবং সমসাময়িক জনজীবনকে রাজনীতিকভাবে প্রচণ্ডভাবে প্রভাবিত বা পরিবর্তিত করে দেয়, সে মানুষটি চাক বা না চাক। পরবর্তীকালে পাণ্ডুর বিবাহও কিন্তু রাজনৈতিক পদক্ষেপ। কুন্তির সঙ্গে বিবাহের কথা বলছি না। কুন্তির সঙ্গে পাণ্ডুর যে বিবাহ হয়েছিল, কুন্তি ছিলেন রাজা কুন্তিভোজের কন্যা। কাজে তার যখন স্বয়ম্বর সভার আয়োজন করা হয় তখন কুন্তিভোজের তরফ থেকে রাজা পাণ্ডুর কাছে আমন্ত্রণ আসে এবং পাণ্ডু রাজা সেই আমন্ত্রণ স্বীকার করে কুন্তিভোজের সভায় যান। সেই যুগে কিন্তু ক্ষত্রিয় ধর্মের আরেকটি রীতি ছিল, যদি কোনো ক্ষত্রিয় বংশ থেকে স্বয়ম্বর সভার আমন্ত্রণ আসতো কোনো ক্ষত্রিয় রাজার কাছে বা ক্ষত্রিয় পুরুষের কাছে, তিনি যদি সেই আমন্ত্রণ গ্রহণ না করতেন তাহলে ক্ষত্রিয় ধর্মের অবমাননা করা হতো। এটা তখন রীতি ছিল। কাজেই পাণ্ডু রাজা কিন্তু হস্তিনাপুরের প্রতিনিধি হিসেবে, একজন ক্ষত্রিয় রাজা হিসেবে কুন্তিভোজের সভায় যান এবং কুন্তিভোজের কন্যা কুন্তি এই পাণ্ডুকে নির্বাচন করেন স্বামী হিসেবে। কুন্তি তাহলে কী দেখছি আমরা, ক্ষত্রিয় বংশের কন্যা না, কুন্তি ছিলেন ক্ষত্রিয় বংশের পালিতা কন্যা। অর্থাৎ তিনি ছিলেন অ্যাকচুয়ালি যাদব বংশের রাজা শূরসেনের কন্যা পৃথা। শূরসেন এবং কুন্তিভোজ ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু এবং অপুত্রক রাজার দুঃখ দূর করতে রাজা শূরসেন নিজের কন্যা পৃথাকে তুলে দেন কুন্তিভোজের হাতে এবং তারপর থেকে পৃথার নাম পরিবর্তিত হয় কুন্তি এবং তিনি রাজা কুন্তিভোজের কাছে কিন্তু স্নেহেই লালিত পালিত হন এবং ক্ষত্রিয় ধর্মের রীতি অনুসারে কুন্তিভোজ তার কন্যার বিবাহের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেন, যেখানে পাণ্ডু এবং কুন্তির বিবাহ হয়। তাহলে ভীষ্ম কী দেখলেন এখানে, কুন্তি ক্ষত্রিয় বংশের পালিতা কন্যা কিন্তু ক্ষত্রিয় বংশের রক্ত তার শরীরে নেই, তিনি যাদব বংশের কন্যা। ভীষ্মের ইচ্ছে ছিল যে পাণ্ডুর জন্যেও কোনো ক্ষত্রিয় রমণী আনার, সেই উত্তরাধিকার যাতে শক্তিশালী হয়। তখন কিন্তু রাজনীতির পর্দার অন্তরাল থেকে ভীষ্ম একটি চাল চাললেন এবং উনি মদ্ররাজকে শত্রুরাজ্য দিয়ে আক্রমণ করালেন এবং পাণ্ডু সেখানে গেলেন মদ্ররাজকে হেল্প করতে। পুরোটা কিন্তু পুরোপুরি পরিকল্পিত।
সেখানে যখন পাণ্ডু মদ্ররাজকে সাহায্য করলেন শত্রু রাজ্যকে বিতাড়িত করতে, তখন মদ্ররাজা নিজের কন্যা মাদ্রির সঙ্গে পাণ্ডুর বিবাহ দিলেন এবং পাণ্ডু এবং মাদ্রি দম্পতি হিসেবে হস্তিনাপুরে ফিরে এলেন। এখানে কিন্তু সূক্ষ্মভাবে ভীষ্ম আরও একটি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছিলেন। উনি কিন্তু পাণ্ডু এবং কুন্তির ফুলশয্যা হতেই দেননি। এমন সময় মদ্ররাজের তরফ থেকে পাণ্ডুর কাছে সাহায্যের বার্তা আসে যখন যেদিন ছিল ওনাদের ফুলশয্যা। অর্থাৎ ভীষ্ম কোনোভাবেই চাননি যে পাণ্ডু এবং কুন্তির মিলনে সন্তান আগে আসুক। কি সূক্ষ্ম রাজনীতি বলুন তো। যার জন্য উনি জানতেন যে পাণ্ডুর কাছে সাহায্য চাইলে পাণ্ডু তখন ব্যক্তিগত আবেগের ঊর্ধ্বে উঠে উনি তখন সাহায্যকারীকে সাহায্য করতে ছুটবেন। পাণ্ডুর এই স্বভাব কিন্তু পরবর্তীকালে আমরা তৃতীয় পাণ্ডব অর্জুনের মধ্যেও পেয়েছি। আচ্ছা, তাহলে এইভাবে তাহলে পাণ্ডু দাম্পত্য জীবনেও কিন্তু ভীষ্মের রাজনৈতিক প্রভাব ছিল। পরবর্তীকালে রাজনীতিকে ভীষণভাবে ব্যবহার করা হয়েছে আবার দ্রৌপদীর স্বয়ম্বর সভায়। দ্রৌপদীর জন্মটাই কিন্তু একটি বিশেষ উদ্দেশ্য সাধনে হয়েছিল। রাজা ধ্রুপদ কিন্তু একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে যে যজ্ঞ করেছিলেন তাতে ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর জন্ম হয়। সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা পরে করব, সেটা এখানে অতটা প্রাসঙ্গিক নয়। তা দ্রৌপদীর স্বয়ম্বর সভা কিন্তু পুরোপুরিভাবে কৃষ্ণের সাজানো রাজনৈতিক একটি ছক। দেখুন, দ্রৌপদীর স্বয়ম্বর সভায় যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, বলুন তো সেই যুগে ভারতবর্ষে কতজন তীরন্দাজ বীর ছিলেন যারা সেই প্রতিযোগিতায় দাঁড়াতে পারবেন এবং পারেনও নি? পেরেছিলেন দুজন, সুতপুত্র কর্ণ এবং তৃতীয় পাণ্ডব অর্জুন। কর্ণ যদি প্রতিযোগিতায় জিতে যেত তাহলে দ্রৌপদীর সঙ্গে কর্ণের বিবাহ হতো, কিন্তু কর্ণ কিন্তু সবাই জানতেন যে তিনি ক্ষত্রিয় পুরুষ ছিলেন না, তিনি ছিলেন অধিরথ সারথীর পুত্র, পালিত পুত্র। তার বংশ পরিচয় কারোর জানা ছিল না, তিনি অ্যাকচুয়ালি কোন বংশের। হ্যাঁ, তিনি বড় বীর ছিলেন, কিন্তু কৃষ্ণের উদ্দেশ্য ছিল পাণ্ডবদের শক্তিশালী করা, কারণ কৃষ্ণ জানতেন পরবর্তীকালের হওয়া ধর্মযুদ্ধে পাণ্ডবদেরকে জিততে হবে। কাজে পাণ্ডবদেরকে উনি শক্তিশালী করার জন্য চেয়েছিলেন পাঞ্চাল রাজ্যের সঙ্গে পাণ্ডবদের সম্পর্ক স্থাপন, কারণ পাঞ্চাল রাজ ছিলেন দ্রোণাচার্যের প্রতি ওনার আক্রোশ ছিল। উনি চাইছেন যে দ্রোণাচার্যকে উনি করা অপমানের বদলা নেবেন। সেটা কি ঘটনা সে ব্যাপারে আমরা পরে আসছি। তো এবারে দ্রোণাচার্য যেহেতু কুরুবংশের কর্মচারী ছিলেন, অর্থাৎ হস্তিনাপুরের বাসিন্দা ছিলেন, তিনি পাণ্ডব কৌরবদের অস্ত্রগুরু হিসেবে উনি হস্তিনাপুরে যান এবং সেখানেই বাকি জীবনটি কাটান, ধৃতরাষ্ট্রের কর্মচারী হিসেবে বলতে পারেন, সহজ বাংলায়। কাজেই পাঞ্চালরাজ পুরো কুরুবংশের ওপরে ওনার রাগ ছিল যে তারই শত্রু দ্রোণাচার্যকে আশ্রয় দিয়েছেন। কাজে সেখানে দাঁড়িয়ে কৃষ্ণ দেখলেন যদি পাঞ্চাল রাজ্যকে পাণ্ডবদের পক্ষে আনা যায়, পাঞ্চালরাজ অন্তত কোনোদিন কুরুবংশের বিরুদ্ধে দাঁড়াবেন এবং কোনোদিন কুরুবংশের সঙ্গে মিত্রতা করবেন না, পাণ্ডবদের উনি আন্তরিকভাবেই সাহায্য করবেন। এবং ধ্রুপদ রাজের আরেকটি পুত্র ছিল শিখণ্ডী, যে কিনা তার জন্মই হয়েছিল কিন্তু ভীষ্মকে মারার জন্য, যেমন ধৃষ্টদ্যুম্ন জন্ম হয়েছিল দ্রোণাচার্যকে মারার জন্য। কাজে এতদূর চিন্তা করে কৃষ্ণ পুরো স্বয়ম্বর সভাটাকে এমনভাবে সাজান যেখানে অর্জুন ছাড়া আর কেউ প্রতিযোগিতা জিততে পারবে না। কারণ কৃষ্ণের কাছে কিন্তু চর্মার্ফত খবর ছিল বার্ণবতের যতুগৃহে পাণ্ডবদের মৃত্যু হয়নি, অর্থাৎ পাণ্ডবরা বেঁচে আছে। এবং স্বভাব অনুযায়ী পাণ্ডবরা যে কোনো প্রতিযোগিতার খবর পেলে অর্জুনের মতো বীর সেই প্রতিযোগিতায়, বিশেষ করে সেখানে যে তীর ধনুকের প্রতিযোগিতা হয়, অবশ্যই অংশগ্রহণ করবে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ এই প্রতিযোগিতার আয়োজন করেন এবং ওনার পরিকল্পনা অনুযায়ী কিন্তু ঠিকই অর্জুন সেই প্রতিযোগিতায় আসে এবং অংশগ্রহণ করে। তার আগে কর্ণকে কিন্তু দ্রৌপদী অপমান করে সরিয়ে দেয় যে সুতপুত্রকে আমি স্বামী হিসেবে বরণ করব না। তাহলে দ্রৌপদীর বিবাহ কিন্তু দ্রৌপদীর অজান্তেই একটি রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, যেখানে পরবর্তীকালে সেই প্রেক্ষাপটকে আরও সুদৃঢ় করতে কুন্তির মুখ থেকে বেরিয়ে যাওয়া অজান্তের একটি কথাকে কৃষ্ণ অস্ত্র হিসেবে ব্যবহার করেন। কুন্তির কাছে যখন পাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে দাঁড়ায় এবং তারা মজা করেন কুন্তির সঙ্গে, মা দেখো আজকে তোমার জন্য কী নিয়ে এসেছি, কুন্তি না দেখেই বলে ফেলেন যা এনেছ 5 জনে ভাগ করে নাও। উনি কিন্তু না দেখেই বলেছেন, আর মানুষ কিন্তু কোনো বস্তু না যে তাকে ভাগ করা যাবে। কৃষ্ণ কিন্তু এইটাকে অস্ত্র হিসেবে ধরে উনি বলেন না, মাতৃবাক্য অমান্য করা মানে অধর্ম। আর পাণ্ডবরা ছিল অত্যন্ত ধর্মভীরু, তারা কৃষ্ণের কথা মেনে নিয়ে ওরা দ্রৌপদীকে 5 জনে মিলে বিবাহ করার পিছনে কৃষ্ণের কারণ রাজনৈতিক চিন্তা হচ্ছে যে পাণ্ডবরা ওই একটি রমণীর মাধ্যমে আরও বেশি পরস্পরের সঙ্গে জড়িয়ে থাকবে।
ফলে ওদের মধ্যে ইউনিটি আরও বেশি স্ট্রং হবে, যেটা পরবর্তীকালে ধর্মযুদ্ধের শক্তিশালী হাতিয়ার হবে। রাজনীতির জন্য বিবাহকে বারবার ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এবং সেটি পরবর্তীকালে অর্জুনের জীবনে আরও দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা পরবর্তী অধ্যায় আরও বিস্তারিত আলোচনা করব। আজকে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। আপনারা শুনুন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানান, আমার ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন এবং আমাকে উৎসাহ দিন, যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। তাহলে আজকে আসি, নমস্কার।